রাত তখন প্রায় 10:30। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, মাথার উপর চাঁদটা তার অপার শীতল আলো ছড়িয়ে দিচ্ছে। হালকা বাতাস বইছে। হঠাৎ করেই ঘরের ভেতর থেকে কেমন একটা শব্দ শুনলাম। কান খাড়া করতেই বুঝতে পারলাম মামি আর নানুর গলার স্বর উঁচু হয়ে গেছে। আমি আস্তে পা ফেলতে ফেলতে ঘরের কাছে গেলাম। দরজাটা ভেজানো, তাই পুরোপুরি না খুলে পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম। নানু, আমি আবার বলতেছি, তোর এত বাইরে বাইরে ঘোরাঘুরি ঠিক না। মানুষ কি বলবে? মামি, আম্মা, ও তো আমার ভাতিজা। ও আসছে অনেকদিন পরে, একটু ওকে কোথাও নিয়ে গেলে কি এমন হয়? নানু, সমাজ কি বলবে সেটা তুই বুঝিস না? আজকাল মানুষের মুখে লাগাম নাই। এমনিতে তোর স্বামী বাইরে, তার উপর আবার এমনভাবে চলাফেরা করলে বদনাম হবেই। মামি, আম্মা, আমি কি খারাপ কিছু করতেছি? এই ঘরে কি আমি বন্দি থাকব শুধু? নানুর চুপ করে যাওয়াটা যেন পুরো ঘরটাকেই এক মুহূর্তে থমকে দিল। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। মাথায় ঘুরপাক খাচ্ছিল একটা চিন্তা, এই মামিটা আসলে কতটা একা, কতটা অপমান অভিমান জমে আছে তার ভেতরে। পরদিন সকাল। মামি খুব ভোরে উঠে গেছে। আমি যখন ঘুম ভেঙে উঠলাম, দেখি ঘরের দরজা খোলা, জানালা দিয়ে আলো এসে পড়ছে বিছানার উপর। দূর থেকে রান্নাঘর থেকে ভেসে আসছে লম্বা একটা ঘোমটা টেনে রাখা মামি কিচেনের কাজ করছে। আমি ফ্রেশ হয়ে নেমে এলাম। মামি, উঠছো এত ভোরে? মামি, তুমি তো বলছিলে না সকাল সকাল বের হতে? তাই সব কাজ আগেই শেষ করছি। নাস্তা খেয়ে রেডি হয়ে নিও। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। শাড়ির আঁচলটা আজ পিঠের উপর দিয়ে ঘোমটার মতো টানা। কপালে সিঁদুর, তবে মুখে একটা অদ্ভুত ক্লান্তি। নাস্তা শেষে বের হলাম আমরা। মামি একটা কালো স্কুটি বের করল। আমি অবাক হয়ে বললাম, মামি, তুমি স্কুটি চালাতে পারো? মামি হেসে, শিখেছিলাম। মাঝে মাঝে চালাই, তবে খুব বেশি না। আমি মুচকি হেসে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বাইকার হতে পারতে। স্কুটি চলতে শুরু করল। শহরের রাস্তাগুলো এখনো ব্যস্ত হয়ে ওঠেনি, মাঝে মাঝে হালকা বাতাস এসে গায়ে লাগছে। আমি পেছনে বসে দুহাত দিয়ে হালকা করে ধরে আছি। মামি মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছে, আমি বুঝতে পারছিলাম। আমরা পৌঁছালাম একটা শপিং মলের সামনে। মামি বলল, মামি চল, আজ তোর পছন্দের মোবাইলটা কিনে দেই। আমি হতবাক হয়ে, তুমি জানলে কিভাবে? মামি, জানি না, তবে বুঝি। তোর চোখে অনেক কথা থাকে আরিয়ান। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কিন্তু মামি, আমি এখন ছোট না। তোমার থেকে কিছু নেওয়াটা ঠিক হবে না। মামি হালকা হাসল, আমি তোমার মামি, এটা তো আমার দায়িত্ব। আর তোর যে হাসিটা আমি দেখি, সেটার দাম টাকার চেয়ে অনেক বড়। দোকানে ঢুকে আমি একটা দামি ফোন হাতে নিলাম। বুকের ভেতর কেমন জানি কাঁপছে। মামি মোবাইলটা বিল করল, তারপর বলল, মামি, একটা সেলফি তুলবি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ক্যামেরায় তাকিয়ে মামি যখন হাসল, তখন মনে হচ্ছিল এই হাসিটা অনেক দিন পরে এসেছে ওর মুখে। বিকেল। আমরা ফিরছি। হঠাৎ মামি বলল, মামি, আরিয়ান তোকে কিছু দেখাতে চাই। কি? মামি, গ্রামের শেষ মাথায় একটা জায়গা আছে, যেখানে আমি প্রায় যাই, চল না আজ সেখানে যাই। আমরা একটা নির্জন জায়গায় এলাম। বড় বড় গাছ, পাখির কিচির মিচির, আর মাঝখানে একটা ছোট পুকুর। পুকুরের ধারে বসে আমরা দুজন। মামি, তুমি কি একা লাগে? মামি, খুব। মামা তো প্রবাসে অনেক দিন ধরে, কতদিন হয় দেখা হয় না? মামি, 4 বছর। ফোনে কথা হয়? মামি, হয়। কিন্তু বুঝিস তো, ফোনের ও প্রান্তে একটা নিয়মিত মানুষ থাকে, কিন্তু সম্পর্কটা দিনে দিনে রোবট হয়ে যাচ্ছে। আমি চুপ করে গেলাম। মামি এক সময় বলল, মামি, অনেক সময় ভালোবাসার মানুষ দূরে থাকলে শরীর নয়, মনটাই দূরে সরে যায়। একটা সময় পরে মনে হয় তুমি বোধহয় তার জীবনে অপ্রয়োজনীয় হয়ে গেছ। তুমি তো অনেক ভালো। মামা কেন বুঝতে পারে না? মামি, হয়তো ব্যস্ততা, হয়তো অভ্যাস, হয়তো অপ্রয়োজন। চুপচাপ বসে থাকা, পুকুরে ঢেউ, পাখির ডানায় ভেসে আসা হাওয়া, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। হঠাৎ মামি বলল, মামি, আরিয়ান, কখনো কখনো খুব বলতে ইচ্ছে করে, আমিও মানুষ, আমারও কষ্ট হয়, আমিও ভালোবাসতে চাই ভালোবাসা পেতে। আমি মাথা নিচু করে বললাম, মামি, আমি পাশে আছি। সন্ধ্যায় ফিরে এসে দেখি নানু মনমরা হয়ে বসে আছেন। নানু, তোর মামি কোথায় ছিল আজ সারাদিন? আমি চুপ করে গেলাম। মামি একটু পর এসে শান্ত গলায় বলল, মামি, আমি বাইরে গিয়েছিলাম। নানু রাগে, এইভাবে চললে বাড়িতে সমস্যা হবে। তুই তো ভেবে দেখিস না কিছু। মামি, আম্মা, আমি কি খারাপ কিছু করি?
তোর এই সমাজ, এই নিয়ম, এই বিচার সবই তো মেয়েদের মুখ বন্ধ রাখার জন্য বানানো। নানু কিছু বললেন না। ঘরে এক চিলতে নীরবতা নেমে এলো। রাত একটা। আমি বারান্দায় দাঁড়িয়ে মনের ভেতর কিছু একটা টান টান করছে। এমন সময় দেখি মামি এসে পাশে দাঁড়ালো। মামি তুমি ক্লান্ত? মামি, না, তবে আজ অনেকটা হালকা লাগছে। তুমি আজ অনেক সুন্দর লাগছ। মামি হেসে, তুই না আবার শুরু করলি? আমরা দুজন একসাথে চাঁদের আলোয় দাঁড়িয়ে আছি। আমি ভেতরে ভেতরে কাঁপছিলাম। মামি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, মামি, আরিয়ান, কখনো কখনো কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু অনুভব থাকে। আমি এক মুহূর্ত চুপ করে থেকে বললাম, যদি অনুভবটাই যথেষ্ট হয় তাহলে নামটার দরকার কি? মামি চুপ করে গেল। আমাদের মাঝে এই নীরবতাটাই তখন ভাষা হয়ে দাঁড়িয়েছিল। আমি জানি এই টানটা অন্যরকম। এই অনুভবটা কোনো সম্পর্কের কাঠামোয় বাঁধা যাবে না। তবুও এই সময়টুকু, এই অনুভবটুকু হয়তো সারা জীবন মনে থাকবে। সকালটা শুরু হলো একটা অদ্ভুত অনুভূতি নিয়ে। আগের রাতের নীরবতাটা এখনো মনের কোণে রয়ে গেছে। একঘেয়েমি নয়, বরং একটা অজানা রোমাঞ্চ। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপটা হাতে নিয়ে আমি ভাবছিলাম, এই যে অনুভব, এই যে অনিশ্চিত সম্পর্কের টানাপোড়েন, এর শেষ কোথায়? নিচে চোখ পড়তেই দেখি মামি উঠোনে গাছগুলোতে পানি দিচ্ছে। সূর্যের আলো তার মুখে পড়েছে আর আমি তাকিয়ে আছি অপলক। শাড়ির আঁচলটা কপালে টানা, কিন্তু চোখে স্পষ্ট ঘুমের অভাব। মন বলছে মামি হয়তো গতরাতেও ভালো ঘুমায়নি। মামি, আজ কোথাও বের হব? মামি হালকা হাসিতে, না রে, আজ একটু বিশ্রাম দরকার। তোকে নিয়ে প্রতিদিন ঘুরে বেড়াতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। এমন একটা মামি যাকে ঘরের মানুষ বোঝে না, আর বাইরের সমাজ শুধু দোষ খোঁজে, সে কেমন করে এতটা হাসি মুখে নিজেকে ধরে রাখে? আমি ভেতরে চলে এলাম। কিন্তু মনে হচ্ছিল কোথাও একটা শূন্যতা জমে আছে। বিকেল। মামি আজ সারাদিন রান্নাঘরেই ব্যস্ত ছিল। মাঝে মাঝে তার স্মৃতির সিঁদুর চোখে পড়ে যাচ্ছিল। আজ দুপুরে আমাদের নানাবাড়ির এক দূর সম্পর্কের আত্মীয় আসবেন শুনে একটু বাড়তি রান্না। চুপচাপ বসে মামি কাজ করছিলেন, এমন সময় আমি পাশে গিয়ে দাঁড়ালাম। মামি, আজ এত আয়োজন? কেউ আসছে? মামি, হ্যাঁ, তোর মামার ছোট খালা আসবে। অনেকে আসে মাঝে মাঝে খোঁজ নিতে, কেউ শুভকামনায়, কেউ কেবল মুখ দেখে চলে যেতে। তুমি সবার মুখ দেখো, হাসো, কিন্তু নিজের জন্য হাসো কবে? মামি থমকে গেলেন। হাতের চামচটা থামিয়ে আমার দিকে তাকালেন, চোখে জল চিকচিক করছিল। মামি, তুই এসব কোথা থেকে শিখলি আরিয়ান? বয়স তো তোর বেশি না, কিন্তু মনের গভীরতা মনের গভীরতা বয়স দেখে আসে না। কারো চোখে যদি অপ্রকাশিত কষ্ট দেখতে পাও, তাহলে হৃদয় নিজেই গভীর হয়ে যায়। আমরা দুজন কিছুক্ষণ চুপ করে রইলাম। বাইরে থেকে পাখির ডাক আসছিল, ঘরের ভেতর তাপমাত্রা বাড়ছিল, কিন্তু আমাদের মাঝে যেন একটা স্নিগ্ধ শীতলতা নেমে এসেছিল। সন্ধ্যা। মামার ছোট খালা এসে গেলেন। মামি যথারীতি সেজেগুজে দরজা খুললেন, অভ্যর্থনা করলেন, নাস্তা এগিয়ে দিলেন। আমি দূর থেকে তাকিয়েছিলাম। কেউ জানে না সেই হাসিমাখা মুখের ভেতরে কতটা অভিমান, একাকিত্ব আর নাবলা কান্না জমে আছে। ছোট খালা মামিকে উদ্দেশ্য করে বললেন, ছোট খালা, তুই তো এখন বেশ স্বাধীন দেখছি। শুনি বাইরেও যাস অনেক? মামি নরম গলায়, না খালা, তেমন কিছু না। ভাতিজা এসেছে, ওকে একটু এখানে ওখানে নিয়ে যায় মাঝে মাঝে। ছোট খালা ঠোঁট বাঁকিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমরাও বুঝি। তবে খেয়াল রাখিস, মেয়েদের মানিজ্যতের কথা সবার আগে ভাবতে হয়। বুঝলি? আমি রাগ সামলাতে পারছিলাম না। কি অধিকার নিয়ে কেউ একজন অন্যের স্বাধীনতা নিয়ে এত মন্তব্য করে? মামি শুধু মাথা নিচু করে হাসলেন। একটা আত্মসম্মানহীন, লজ্জামাখা হাসি। রাত 9টা। ছোট খালা চলে গেছেন। মামি ছাদে গিয়ে দাঁড়িয়েছেন, আমি জানালার পাশে বসে তাকে দেখছিলাম। চাঁদের আলো পড়ে তার গালে, বাতাসে শাড়ির আঁচল উঠছে। আমি আর থাকতে পারলাম না, ছাদে চলে গেলাম। মামি, তুমি সব কিছু এত চুপচাপ মেনে নাও কেন? মামি চোখ সরিয়ে, সব কিছুর প্রতিবাদ করা যায় না আরিয়ান। সমাজের শেকলগুলো অনেক শক্ত, একা একজন মেয়ে যতই গলা ফাটাক, কেউ শুনবে না, বরং আঙুল তুলবে আরও। কিন্তু কেউ যদি পাশে দাঁড়ায়, যদি কেউ তোমার হয়ে কিছু বলতে চায়? মামি হালকা হেসে বলল, তুই তো আমার ভাতিজা। আমি চুপ করে গেলাম। আমরা দুজন ছাদের একপাশে এসে দাঁড়ালাম। নিচে গ্রামের পিচঢালা রাস্তা, দূরে একটা মোটরসাইকেলের শব্দ, আর মাথার উপরে বিশাল নীরব আকাশ।
এক সময় মামি বলল, মামি, আরিয়ান, তুই কি জানিস আমি শেষ কবে নিজেকে মানুষ বলে অনুভব করেছি? আমি ধীরে মাথা নাড়ালাম। মামি, মনে পড়ে না। এই চার দেয়ালের ভেতর নিজেকে শুধু দায়িত্বের মূর্তি মনে হয়। কেউ বলে বউ, কেউ বলে বুমা, কেউ বলে মামি। কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করেছে আমি কেমন আছি? আমি চোখ নামিয়ে বললাম, আমি জিজ্ঞেস করছি, তুমি কেমন আছো? মামি চমকে তাকালেন আমার দিকে। চোখ দুটো যেন ভিজে উঠল। মামি, কেমন আছি জানিস? ঠিক খাঁচার ভিতরের পাখির মতো, যে উড়তে জানে কিন্তু জানালাটা খোলাই হয় না। শুধু দিন গনে কবে খাঁচাটা খুলে দেবে কেউ। আমার বুকটা ধক করে উঠল। যদি আমি সেই জানালাটা খুলে দেই? যদি বলি উড়তে শেখো আবার? মামি হেসে ফেললেন। অদ্ভুত এক হাসি। তাতে ছিল কষ্ট, ছিল আশা, আবার ছিল একরাশ ভয়। মামি, উড়তে চাইলে আগে নিজের ডানা ফিরে পেতে হয় আরিয়ান। আমার ডানাগুলো বহু আগেই কেটে ফেলেছে সমাজ। শুধু বোঝা দিয়েই দিয়েছে। আমি তার পাশে দাঁড়িয়ে বললাম, আমি সেই বোঝাগুলো হালকা করতে চাই। আমি চাই তুমি আবার হাসো, নিজের জন্য হাসো। মামি চুপ করে তাকিয়ে রইলেন। তারপর বললেন, মামি, একদিন হয়তো এইসব কথা কোনো গল্প হবে, যেখানে একজন প্রবাসী স্বামীর স্ত্রীর একাকিত্ব, নিঃসঙ্গতা আর একটুখানি সাহস থাকবে। আর সেখানে থাকবে এক তরুণ যে শুধু বুঝতে চায় একজন নারীর না বলা কথা। আমার গলা শুকিয়ে গেল। বললাম, যদি সেই গল্পে আমি থাকি, তাহলে তোমার চরিত্রটার নাম কি রাখবে? মামি হেসে বলল, মামি, অভিমানের চাদরে মোড়া এক মানবিক। আমরা দুজন একসাথে আকাশের দিকে তাকালাম। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মামি বললেন, মামি, আরিয়ান, যদি বলি কখনো কখনো আমার ইচ্ছে করে কেউ আমাকে শুধু বলুক, তুমি একা নও, তাহলে কি বলবি? আমি বললাম, আমি বলবো, তুমি একা নও মামি, আমি আছি। কি চুপচাপ একটানা বাতাস বইছে। দূরের গাছগুলো দুলছে। মনে হচ্ছিল চারপাশের প্রকৃতি যেন আমাদের অনুভব শুনছে। রাত একটা। ঘরে ফিরে এসে দেখি নানু আবার বসে আছেন মন খারাপ করে। আমি কিছু বলার আগেই তিনি বললেন, নানু, তোর মামি আবার সারাদিন বাইরে ছিল। আমি কিছু না বলে চুপ করে রইলাম। মামি এসে পাশে দাঁড়ালেন। মামি নরম গলায়, আম্মা, বাইরে গেলে কি আমি খারাপ হয়ে যাই? আমি কি খারাপ কিছু করি? নানু রাগে, সমাজ যা দেখে তাই বলে। তুই বুঝিস না। মানুষ কি বলবে? মামি চোখে জল। মানুষ কি বলে তাতে কি আমার কষ্ট কমে যাবে? আমিও তো মানুষ, আমিও তো ভালোবাসা চাই। নানু চুপ করে গেলেন। পুরো ঘরটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। রাত 11:30। আমি আবার বারান্দায় দাঁড়িয়ে। পাশে এসে দাঁড়ালেন মামি। আমরা দুজন চুপচাপ আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি। মামি, আজ তুমি ক্লান্ত? মামি, না আরিয়ান, আজ একটু হালকা লাগছে। তুমি জানো, আজ তুমি অনেক সুন্দর লাগছো। মামি হেসে বললেন, মামি, তুই না আবার শুরু করলি? আমি ধীরে বললাম, মামি, যদি অনুভবটাই যথেষ্ট হয় তাহলে সম্পর্কের নামের এত দরকার কি? মামি চুপ করে রইলেন। তারপর বললেন, মামি, তোর চোখে আমি নিজের একটা প্রতিবিম্ব দেখতে পাই আরিয়ান। একটা শান্তি যেটা কেউ কখনো দেয়নি। আমি বুঝে গিয়েছিলাম এই অনুভব, এই চুপ করে পাশে দাঁড়ানো, এই না বলা কথাগুলো, এগুলোই তো সবচেয়ে গভীর ভালোবাসা। কোনো নাম নেই আমাদের মাঝখানে, তবুও এই সময়টুকু, এই অনুভবটুকু হয়তো সারা জীবন থেকে যাবে।